গল্পের নাম হাজব্যান্ড, পার্ট ১। প্রায় ৩ ঘন্টা স্নেহাকে ধর্ষণ করল রুদ্র। হাজার কষ্ট করে নিজেকে বাঁচাতে সক্ষম হয়নি স্নেহা। একটা ছেলের শক্তির সাথে কখনো পেরে উঠবে না একটা মেয়ে। একটা সময় খুব বেশি ভালোবাসত স্নেহাকে রুদ্র, কিন্তু স্নেহা কোনোদিন বোঝেনি রুদ্রের ভালোবাসা। রুদ্রের ফোনে স্নেহার বাবার ফোন আসতেই রুদ্র ফোন ধরল। কুকুরের বাচ্চা, আমার মেয়ে কোথায়? তুই কী করেছিস আমার মেয়ের সাথে? শ্বশুরমশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার একমাত্র জামাই হব, আর নিজের বউয়ের সাথে স্বামীরা কী করে তা আপনাকে কিভাবে বলি? ডেভিল হাসি দিয়ে বলল রুদ্র। তোকে আমি দেখে নেব রাস্কেল। ওকে, আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে হাজির হব শ্বশুরমশাই। আপনি চিন্তা করবেন না। যতটা কষ্ট আপনি আর আপনার মেয়ে আমাকে দিয়েছেন, তার থেকেও হাজারো বেশি কষ্ট আমি ফিরিয়ে দেব আপনাদের। বলেই ফোন কেটে দিল রুদ্র। স্নেহা বিছানায় বসে কেঁদে যাচ্ছে। রুদ্র স্নেহার কাছে গিয়ে বসল। একদম কাঁদবে না জান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আজ যা করেছি তা করতে তোমরা আমাকে বাধ্য করেছো। তুই খুব খারাপ, বাবা ঠিক বলে তোর মতো মানুষ জানোয়ারের থেকেও খারাপ। আমি তোকে ছাড়বো না। তাই নাকি জান? আমি তো চাই যেন তুমি আমাকে না ছাড়ো। তবে কি জানো, আগে তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তবে তোমার দেওয়া প্রতিটা কষ্ট আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। তোমাকে ভালোবাসার অপরাধে আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি আমার বাবাকে। জানো, তোমার প্রতি আমার যেমন আছে ভালোবাসা, তেমনই আছে ঘৃণা। একদিন এই তুমি আমাকে ধর্ষণকারী প্রমাণ করেছিলে, কিন্তু আজ দেখো তুমি নিজেই একটা ধর্ষিতা। কাল পরশু সবাই জানবে যে তুমি একজন ধর্ষিতা, আফজল খালের একমাত্র আদরের মেয়ে ধর্ষিতা। এটা যখন সবাই জানবে, তখন এই তোমাকে আর তোমার বাবাকে লোকে ছিছি করবে। টিভি নিউজ সব জায়গায় তোমার ধর্ষণ হবার কাহিনী প্রচার হবে। রাগে লাল হয়ে রুদ্র কথাগুলো বলল স্নেহাকে। রুদ্রের কথা শুনে স্নেহার কান্নার বেগ যেন শতগুণ বেড়ে গেল। চুপ করুন, আমি আর শুনতে পারছি না। আপনি আমাকে মেরে ফেলুন, তবু এসব আমার সাথে করবেন না। আমার পাপা মরে যাবে তার সম্মানহানি হলে। হা হা, সেটাই তো আমার চাওয়া। তোমরা সেদিন আমার অসহায় পরিবার যে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার ছোট্ট পরিবারকে বাড়িছাড়া করেছিলে, সেদিন আমাদের হাজারো কাকুতি মিনতি তোমাদের মন গলাতে পারেনি। আমি সত্যি কিছু জানতাম না, সত্যি বলছি আমি কিছু জানতাম না। আর কত মিথ্যে বলবি তোরা? স্নেহার চুলের মুঠি ধরে বলল রুদ্র। আর কত নাটক করবি তুই? আমার অপরাধ ছিল তোকে ভালোবাসা, তাই না? তবে শুনে রাখ, এই ভালোবাসার জন্য যে কষ্ট, যে যন্ত্রণা আমি পেয়েছি, তা সুদে আসলে ফেরত দেবো তোকে আর তোদের। জানোয়ার একটা, আমার শরীরটাই চেয়েছিলি তুই। কাপুরুষ তুই, তোর মতো মানুষের থেকে থাকার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সুখের। একদম চুপ, আমার সাথেই থাকতে হবে তোর বাকিটা জীবন। এই জানোয়ারকে তোর স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আমি সুসাইড করব, নিজেকে শেষ করে দেব, তবুও তাকে স্বামী হিসাবে মানব না। রুদ্রের চোখ লাল হয়ে আছে। রুদ্র স্নেহার চুলের মুঠি ধরেই তার ঠোঁট দিয়ে স্নেহার ঠোঁট দখল করে নিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আজ রুদ্র মেতে উঠেছে নেশায়, নেশাগ্রস্তের মতো স্নেহাকে নিজের করেছে। ভালোবাসার মানুষটা আর্তনাদ যেন আজ তার কান অব্দি পৌঁছাচ্ছে না। প্রায় 10 মিনিট পর স্নেহাকে ছাড়ল রুদ্র। শার্ট পরতে পরতে বলল, এমন কথা আর কখনো বলবে না জান। তুমি মনে রেখো, নিজের সাথে যদি তুমি খারাপ কিছু করার চেষ্টা করো, তবে তার ফল খুব ভয়ানক হবে। আমি আগের সে রুদ্র আর নেই, যে তোমার ভালোবাসার পাগল থাকবে, অন্ধের মতো তোমাকে ভালোবাসবে। আজও তোমাকে ভালোবাসি, তবে অন্ধের মতো না। স্নেহা কান্না করে যাচ্ছে, চাদরটা শরীরের সাথে আঁকড়ে ধরেছে শক্ত করে। আজ যেন তার কান্না বাদ মানতে চাইছে না। কিভাবে নিজেকে সামলাবে সে? আজ সে হারিয়েছে তার সম্মান, যা একটা মেয়ের কাছে সবচেয়ে দামি। প্রায় 30 মিনিট পর রুদ্র খাবার হাতে রুমে ঢুকলো। খাবার নিয়ে স্নেহার কাছে যেয়ে বসতেই স্নেহা নিজেকে আরও শক্ত করে নিজেকে গুটিয়ে নিল। ভয় পেও না প্লিজ, আমি এখন আর কিছু করব না। তোমাকে সে কখন তুলে এনেছি, সারাদিন কিছু খাওনি, তারপর তোমার উপর অনেক ধকল গিয়েছে, তাই চুপচাপ খেয়ে নাও। স্নেহা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমাকে বাড়ি দিয়ে আসুন। আজ আমি এখানে থাকবো না, আমার খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। খাবারটা খেয়ে নাও, তোমাকে আজই বাড়ি দিয়ে আসবো। রুদ্রের কথা শুনে স্নেহা একবার রুদ্রের দিকে করুণভাবে তাকালো, তারপর খাবারটা নিয়ে খাওয়া শুরু করলো। কারণ স্নেহা ভালো করেই জানে, এখন রুদ্রের কথা না শুনলে হয়তো আর বাড়ি যাওয়া হবে না। খাবারটা মুখে দিতে স্নেহা, আমার ঠোঁট চলছে, ঠোঁটে হাত দিয়ে। রুদ্র স্নেহার ঠোঁটের থেকে হাত সরিয়ে দেখলো স্নেহার ঠোঁট অনেকটা লাল হয়ে ফুলে গেছে। রাগের মাথায় রুদ্র স্নেহার এই অবস্থা করেছে।
নিজেই ভেবে বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? স্নেহাকে ধরে রুদ্র বলে উঠল। আপনি কি মানুষ? নিজেই আমাকে এত কষ্ট দিয়ে আমার এত বড় ক্ষতি করে এখন জানতে চাইছেন আমি ঠিক আছি কি না? আপনি খুব খারাপ। আপনি কখনো ভালো থাকতে পারবেন না, কখনো না। অভিশাপ দিচ্ছ? আমার ভালো থাকার দরকার নেই। তুমি কাছে থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। বলে স্নেহার দিকে একটা ড্রেস ছুঁড়ে দিয়ে বলল, ড্রেসটা পরে নাও, তোমাকে বাড়ি দিয়ে আসছি। তবে ভেবো না সারা জীবনের জন্য দিয়ে আসছি। এই আমার কাছে আবার ফিরে আসতে হবে তোমাকে। কথাগুলো বলেই রুদ্র রুম থেকে বের হয়ে গেল। গল্প হাজব্যান্ড পার্ট 2। রুদ্র রুম থেকে বেরিয়ে যেতেই স্নেহা ড্রেসটা পরে নিল। সারা শরীর ব্যথার কারণে হাঁটতে কষ্ট হচ্ছে স্নেহার। শরীর যেন চলতেই চাচ্ছে না। রুম থেকে কোনো রকমে বের হয়ে আশেপাশে তাকালো স্নেহা। একটু সামনে এগোতেই দেখল ড্রয়িং রুমে রুদ্র বসে আছে। তবে এই রুদ্র আগের সেই মায়াভরা চেহারার রুদ্র নেই। চেহারার মাঝে ফুটে উঠেছে এক ধরনের হিংস্রতা। রুদ্রের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে স্নেহা। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? রুদ্রের কথায় ঘোর কাটল স্নেহার। ধীর পায়ে রুদ্রের সামনে এগোচ্ছে স্নেহা, কিন্তু না, স্নেহা তার শরীরের সাথে পেরে উঠছে না। কান্না করে দিয়ে নিচে বসে পড়ল স্নেহা। আমি হাঁটতে পারছি না, আমার সারা শরীর ব্যথা করছে, কাঁদতে কাঁদতে রুদ্রকে বলল স্নেহা। স্নেহার অবস্থা দেখে রুদ্রের খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভিতর কেউ ধারালো কিছু দিয়ে আঘাত করছে। রুদ্র স্নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে স্নেহাকে কোলে তুলে নিল। ব্যাপারটা অতি দ্রুত হওয়ায় স্নেহা কিছুই বুঝতে পারল না। তুমি আমাকে কষ্ট দিয়েছ তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? কিভাবে তোমার কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। স্নেহা রুদ্রের দিকে এক পলকে তাকিয়ে আছে। রুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে স্নেহা বলতে শুরু করলো, ভালোবাসা মানে বুঝি কারো শরীরটাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নেওয়া? এটা তো ভালোবাসা না, এটা হচ্ছে চাহিদা। সম্মান বিশ্বাস ছাড়া কোনো ভালোবাসা হতে পারে না। আপনার চাহিদাকে ভালোবাসার নামে পবিত্র নামটা দেবেন না প্লিজ। রুদ্রের দুটো চোখ লাল হয়ে আছে। রুদ্র কিছু বলতে চেয়েও বলল না। স্নেহাকে কোলে নিয়েই হনহন করে বেরিয়ে গেল। স্নেহাকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি আপন গতিতে চলছে। গাড়িতে বসে জানলা ভেদ করে আসা বাতাস স্নেহার অনেক ভালো লাগে। যখন অনেক বৃষ্টি হয় তখনও স্নেহা গাড়ির কাচ খোলা রাখে। ড্রাইভার অনেকবার বন্ধ করতে চাইলেও স্নেহা বাধা দেয়। তবে আজকাল যেন বাতাস তার ভালো লাগছে না। আর মনে বসে তার সাথে হয়ে যাওয়া ঘটনার কথা ভাবছে স্নেহা। লুকিং গ্লাস দিয়ে রুদ্র বারবার দেখছে স্নেহাকে। অনেক কান্নার ফলে স্নেহার চোখের কোণে এখনও যে বিন্দু জল জমে আছে তা রুদ্রের চোখে এড়াতে পারেনি। 1 ঘন্টার পর স্নেহা তার বাড়িতে পৌঁছালো। দরজা খুলল স্নেহার মা। কিরে মা, তুই তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আর তোর এই অবস্থা কেন? স্নেহার মায়ের দিকে একবার করুণভাবে তাকালো, তারপর তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রুদ্র স্নেহাকে তার বাসায় পৌঁছে দিয়েই আবার গাড়ি নিয়ে ব্যাক করছে। আজ রুদ্রের বুকেও সে তীব্র ব্যথা অনুভব করছে। স্নেহাকে সে ভালোবেসেছিল, তার শরীরটাকে নয়। তবে আজ সে স্নেহাকে না পেলেও স্নেহার শরীরটাকে পেয়েছে। তার হয়তো আজ অনেক খুশি হওয়ার কথা, তবে সে পারছে না খুশি হতে। বাড়ি ফিরে রুদ্র কাউকে ফোন করলো। হ্যালো আশিস? হ্যাঁ স্যার বলুন। তোকে যে কাজটা করতে বলেছি কাল যেন সে কাজটা হয়ে যায়। স্যার অলমোস্ট ডান, সব ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু কাল সকালের অপেক্ষা। গুড নাইট জব আশিস। বলেই রুদ্র ফোন রেখে সোফার সাথে হেলান দিয়ে একটা ডেবিল হাসি দিল। আর এদিকে স্নেহা তার মাকে ধরে কেঁদেই যাচ্ছে। স্নেহাকে খুঁজে বের করার জন্য স্নেহার বাবা তার ক্লোজ ফ্রেন্ড এসপি আজিজের সাহায্য নিতে গিয়েছিল। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। এসে সে জানতে পারে রুদ্র এসেছিল স্নেহাকে দিয়ে গেছে। আদরের মেয়ের কান্না স্নেহার বাবা নিতে পারছে না, তাই সে রুদ্রকে ফোন দিল। রুদ্র ফোন ধরতেই, কুকুরের বাচ্চা, তুই আমার মেয়েটার এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ শ্বশুরমশাই, আমি জানি আপনি আমার মেয়ের জামাইকে ছাড়বেন না, আদর করে জামাই আদর খাওয়াবেন। রাস্কেল, আই কিল ইউ। সাহস থাকে তো সামনে এসে কথা বল। হুঁ শ্বশুরমশাই, আমি সামনেই আসবো না, আপনি নিজেই আমাকে আসতে বলবেন, আর আপনার ডাক পেলেই আমি আসবো। বলেই হাসতে হাসতে ফোন কেটে দিল রুদ্র। ফোন কেটে নিজে নিজেই বলতে লাগলো রুদ্র, আপনারা বাবা মেয়ে এতদিন হেসেছেন, এখন থেকে রুদ্রের সময় শুরু। এখন থেকে রুদ্র সুর হাসবে
আর আপনারা কাঁদবেন। পরের দিন পেপারে হাত দিতেই যেন দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে আজমল খানের। তার সাথে সাথেই মোবাইল বেজে উঠল আফজাল খানের। আফজাল, এসব কি শুনছি? নিউজে কি দেখাচ্ছে? যা শুনেছি তা কি সত্য? কাল কি তাহলে? বন্ধুর কথা শেষ হয়ে যাবার আগেই ফোন কেটে দিল আফজাল খান। বাইরে চিল্লাপিল্লা শোনা যাচ্ছে। দারোয়ান দৌড়ে এলো। স্যার, বাইরে সাংবাদিকরা ভিড় করেছে, আপনার সাথে দেখা করতে চায়। আটকানোর চেষ্টা করছি কিন্তু কথা শুনছে না। সারারাত কান্নাকাটি করার পর ভোরের দিকে চোখ লেগে এসেছিল স্নেহার। সকালের দিকে চিল্লাপিল্লাতে ঘুম ভেঙে যায় স্নেহার। ব্যাপারটা দেখতে স্নেহা নিচে নামে। দারোয়ান সাংবাদিকদের আটকাতে সক্ষম হয় না। এক প্রকার জোর করে সাংবাদিকরা বাড়িতে প্রবেশ করে। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ খবরের কাগজে আর টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে আপনার মেয়েকে কাল সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি। তারপর জানা গিয়েছে যে তাকে কেউ তুলে নিয়ে কেউ ধর্ষণ করেছে। কথাটা কতটুকু সত্যি আমরা জানতে চাই। আফজাল খান কি উত্তর দেবে বুঝতে পারছে না। আফজাল খান কিছু বলার আগে সাংবাদিকরা দৌড়ে সিনিয়র কাছে যায়। ম্যাম, আপনিও দেখছি এখানে আছেন। ম্যাম, আমাদের প্লিজ বলুন, কাল আপনাকে কারা কিডন্যাপ করেছিল? আপনার বাবা একজন শিল্পপতি, তার তো অনেক শত্রু আছে। কে হতে পারে? আপনার ধারণা কি? আচ্ছা ম্যাম, আপনাকে কতজন মিলে ধর্ষণ করেছিল? আপনি কি তাদের দেখলে চিনতে পারবেন? স্নেহা যেন কথাগুলো আর নিতে পারছে না। সে আর কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে তার রুমে চলে গেল। আর এদিকে আফজাল খান সবাইকে বোঝাতে চেষ্টা করছে যে এমন কিছুই হয়নি, এসব মিথ্যা। কিন্তু স্নেহা হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারের সাথে বাঁধা এই ছবি টিভি নিউজে দেখাচ্ছে। তাই কেউ আফজাল খানের কথা বিশ্বাস করছে না। আফজাল খান কাউকে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল, কারণ সে জানে এই বিপদ থেকে আর তার মেয়ে স্নেহাকে ঘৃণিত অপবাদ থেকে একজনই বাঁচাতে পারবে। তাই আফজাল খান নিজের সব রাগ ভুলে ফোনে হাত নিয়ে, হ্যালো। হ্যাঁ শ্বশুরমশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার মেয়েটার সম্মান নিয়ে টানাটানি পড়েছে। তোমার কাছে হাত জোড় করছি, ওকে তুমি বাঁচাও। আর নয়তো সুসাইড করা ছাড়া আমার মেয়েটার কোনো গতি থাকবে না। হা হা, রুদ্র বিনামূল্যে কোনো কাজ করে না। আমি আপনার আর আপনার মেয়ের সম্মান বাঁচাতে পারি, তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই। আচ্ছা, এই কথাটা যেন মনে থাকে। আমি আসছি বলে রুদ্র ফোন কেটে দিল। সাংবাদিকরা সবাই ভিড় করে আছে। সবার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই সবার নজর সে কালো গাড়ির দিকে। গাড়ি থেকে রুদ্র নেমেই সবাইকে বলতে শুরু করলো, আপনারা এখানে কি করছেন? আসলে স্যার, হ্যাঁ নিউজ আমিও দেখেছি, কিন্তু সত্যিটা না জেনে এভাবে কাউকে হ্যারেস করা যে অপরাধ, আপনারা কি জানেন না? মানে মানে হলো নিউজে আপনারা আধ খবরটুকু জেনেছেন। হ্যাঁ, আফজাল খানের মেয়ে কিডন্যাপ হয়েছিল, কিন্তু তার মেয়ে ফোনের জিপিএস ট্র্যাকার দিয়ে আধ ঘন্টার মাঝে তাকে খুঁজে বের করা হয়েছিল। কিন্তু স্যার, আমাদের কাছে খবর আছে তার মেয়েকে কাল 12টা অবধি খুঁজেছে পুলিশ। হ্যাঁ তা ঠিক, আসলে ও আমার সাথে ছিল, আর আমাদের দুজনের ফোনে নেট কানেকশন পাচ্ছিলাম না, তাই কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু একটা মেয়ে এত রাত অবধি আপনার সাথেই বা কেন ছিল? এবার রুদ্রর আগে কটমট করতে করতে বলল, কারণ সে আমার বিয়ে করা বউ। কিছুদিনের মাঝে আমরা পার্টি দিয়ে সবাইকে সব কিছু জানাতাম, আর আমার শ্বশুর ব্যস্ততার কারণে পার্টিটা দিতে দেরি হচ্ছে। আর আপনারা তো সবাই জানেন যে বেশি সফল মানুষের পেছনে শত্রু বেশি থাকে। তাই আপনাদের বলছি, পুরোটা না জেনে কাউকে হেনস্থা করবেন না। সাংবাদিকরা আফজাল খানকে প্রশ্ন করলো, এসব সত্যি কিনা। মেয়ের সম্মান বাঁচাতে আফজাল খান উত্তর দিল, এসব সত্যি, আর রুদ্রই তার মেয়ের জামাই। একে একে সবাই ক্ষমা চেয়ে চলে গেল। ভেতর থেকে স্নেহার মায়ের চিৎকার ভেসে আসছে। স্নেহার বাবা রুদ্র দুজনেই দৌড়ে গেল। দেখো না স্নেহা, সে কখন দরজা আটকেছে, এতবার খোলার জন্য বলছি খুলছে না। আমার মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসলো না তো? স্নেহার মায়ের কথা শুনে রুদ্র দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় দরজা ভেঙে ফেলল। তারপর যা দেখলো তার দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। গল্পের নাম হাজব্যান্ড, পার্ট 3। স্নেহা পড়ে আছে ফ্লোরে, হাত দিয়ে অজস্র রক্ত ঝরছে। ফ্লোরটার একটা অংশ স্নেহার রক্তে মেখে গিয়েছে। স্নেহার বাবা আর মা দুজনেই স্নেহার কাছে গিয়ে স্নেহাকে ডাকতে থাকলো।
স্নেহা মামনি কথা বলো স্নেহা। কিন্তু স্নেহার কোনো জ্ঞান নেই। রুদ্র স্নেহাকে ধরতে যাবে ঠিক তখনই, তুই আমার মেয়ের কাছে আসবি না, তোর জন্য আজ আমার মেয়েটার অবস্থা। আমি তোকে ছাড়বো না। কে কাকে ছাড়বে না ধরে রাখবে তা পরেও দেখা যাবে, আগে ওর জানটা বাঁচুক। রুদ্র স্নেহাকে কোলে করে বেরিয়ে গেল, আর পেছনে পেছনে স্নেহার বাবা মাও। রুদ্র স্নেহাকে স্নেহার মায়ের কোলে শুয়ে গাড়ি স্টার্ট দিল, আর পাশে বসে আছে স্নেহার বাবা। হাসপাতালে পৌঁছেই স্নেহাকে ডক্টর ভিতরে নিয়ে ট্রিটমেন্ট করতে শুরু করলো। রাত 9টা। স্নেহা ঘুমিয়ে আছে, অনেক রক্ত বের হয়েছে, আর একটুর জন্য হাতের রগটা কাটেনি। যদি কাটতো তবে ভয়াবহ কিছু হয়ে যেত। স্নেহাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে রুদ্র, কাজ ভেদ করে প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে আছে। খুব ইচ্ছা করছে প্রিয় মানুষটার পাশে গিয়ে বসতে, কিন্তু চাইতেও পারছে না সে। কোথাও বা কোথাও এসবের জন্য তো সে দায়ী। 2 বছর আগে যখন সে স্নেহাকে প্রায় পাগলের মতো ভালোবাসতো, যে ভালোবাসায় ছিল না কোনো প্রতিশোধের আগুন, তখন স্নেহার একটুখানি কেটে গেলেও রুদ্রের যেন ঘুম হারাম হয়ে যেত। আর আজ সেই ভালোবাসার মানুষটার শরীর থেকে অঝরে রক্ত ঝরেছে। সে তো রক্ত ঝরিয়ে কোনো প্রতিশোধ নিতে চায়নি, সে তো চেয়েছে অন্তর থেকে অন্তরের প্রতিশোধ। কারণ তার ভালোবাসার মানুষটাকে সেই অন্তর দিয়ে ক্ষত করবে, আবার সেই অন্তরে সেই নিজের ভালোবাসার মলম লাগাবে। কিন্তু আজ তো অন্য কিছুই হয়ে গেল। শারীরিক যন্ত্রণা কষ্ট পাচ্ছে তার ভালোবাসা, আর সে নিজের চোখে দেখেও কিছু করতে পারছে না। রুদ্রের অজান্তেই তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজ অনেকদিন পর কাঁদল রুদ্র। 2 বছর হাজারো বার কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারেনি, তবে আজ না চাইতেও কেঁদে ফেলল। সকালের মিষ্টি রোদ স্নেহার মুখে এসে পড়েছে, চোখ টিপটিপ করেই চোখ খুলছে স্নেহা। স্নেহার মনে হলো তার হাতের উপর অন্য কোনো হাত স্পর্শ করে আছে। পাশে তাকাতেই স্নেহা রুদ্রকে দেখল। পাপা পাপা মামনি বলেই চিৎকার করছে স্নেহা। কী হয়েছে আমাকে বলো, কী সমস্যা বলো। পাপা পাপা আমাকে বাঁচাও পাপা, কান্না করে স্নেহা ডাকছে তার বাবাকে। প্লিজ স্নেহা আমাকে বলো কী হয়েছে। রুদ্রের কথা কোনো উত্তর দিচ্ছে না স্নেহা। স্নেহা চিৎকার শুনে স্নেহার বাবা মা নার্স সবাই হাজির। কী হয়েছে মামনি, কী হয়েছে। পাপা এই লোকটা আমাকে বাঁচাও পাপা, এই লোকটাকে যেতে বলো প্লিজ পাপা। অনেক কান্না করে বাবাকে জড়িয়ে ধরে বলছে স্নেহা। তুই কেবিনে কী করে এলি? কাল রাতে আমি তোকে কতবার চলে যেতে বললাম, তুই কেন এসেছিস আমার মেয়ের কাছে? কথাগুলো স্নেহার বাবার আগে গজগজ করতে করতে রুদ্রকে বলছে। কাল রাতে রুদ্রকে অনেক অপমান করে বের করে দিতে চেয়েছে স্নেহার বাবা, কিন্তু স্নেহাকে ছেড়ে সে যায়নি। আর কাল মন খারাপ ছিল তার, স্নেহার এই অবস্থা মেনে নিতে পারছিল না সে, তাই সব অপমান মুখ বুজে শুয়ে নিয়েছে। সারা রাত ঘুমায়নি রুদ্র। ভোরের দিকে স্নেহার কেবিনে যায়। স্নেহার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্নেহার হাত ধরে ঘুমিয়ে পড়ে রুদ্র। কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না, আর ঘুম ভাঙে স্নেহার চেঁচামেচিতে। আপনার মেয়ে মানে? কাল রাতে আপনাকে কিছু বলিনি কারণ স্নেহা অসুস্থ ছিল। আমি বুঝতে পেরেছিলাম বাবা হিসেবে আপনার মন মেজাজ কতটা খারাপ ছিল, আর একই অবস্থা ছিল আমারও, তাই আপনার সব অপমান মুখ বুজে মেনে নিয়েছি। কিন্তু ভাববেন না আমার সাথে যা ইচ্ছা তা করবেন আর আমি মেনে নেব। কাল প্রেস আর মিডিয়ার সামনে আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে স্নেহা আমার বউ। হাজব্যান্ড হিসেবে নিজের ওয়াইফের কাছে আমার আসার সব ধরনের রাইট আমার আছে, আপনাদের থেকেও বেশি অধিকার আমার। আর আপনি আমাকে আমার ওয়াইফের কাছে আসা নিয়ে প্রশ্ন করছেন? কোন সাহসে? রাগে লাল হয়ে কথাগুলো বলল রুদ্র। রুদ্রের কথা শুনে আফজল খানের মুখ যেন একবার বন্ধ হয়ে গিয়েছে। আর কিছু বলার কোনো উপায় নেই, কারণ এখন বেশি বাড়াবাড়ি করলে রুদ্র যে সব উলটপালট করে দেবে তা বেশি ভালো করে জানা আছে আফজল খানের। রুদ্র স্নেহার বাবাকে কথাটা বলেই স্নেহার কাছে গেল। স্নেহা তখনও তার বাবাকে বাচ্চাদের মতো আঁকড়ে ধরে আছে। আর এই যে তুমি কাল অনেক বড় অন্যায় করেছ, এটা কোনো তোমার ঠিক হয়নি। আমার অনেক রাতের ঘুম কেড়েছো তুমি, কিন্তু কাল আমার মনে ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাবে। সারা রাত তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আজ তোমার জ্ঞান ফিরেছে, আমি নতুন করে আমার প্রাণ ফিরে পেলাম। আর আজকের পরে যদি কালকের মতো কিছু করার চেষ্টা করো তবে তার ফল অনেক খারাপ হবে। আর আমাকে দেখে এত ভয় কেন পাচ্ছ? ভয় নেই, তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে বুকে আগলে রাখবো। স্নেহা ভয়ে গুটিসুটি মেরে আছে। রুদ্র তার কথাগুলো বলা শেষ করেই বের হয়ে গেল। রাগে যেতে তার মাথা ফেটে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে রুদ্র বাড়ির দিকে রওনা হলো। বাসে পৌঁছাতেই হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরে একাকার করে দিচ্ছে রুদ্র। মেয়েটাকে ভালোবেসে শুধু কষ্টই পেলাম। কাল সারা রাত কী অবস্থা পার করেছি
তা শুধু আমি জানি। আর আজ সকালে আমাকে দেখেই